কারিগরি বোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, হিসাবে গরমিল, তদন্তের আশ্বাস নতুন চেয়ারম্যানের। প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের বৈঠক সকালে, সই হবে চুক্তি সমঝোতা, মুক্ত বাণিজ্য চুক্তি চান ব্যবসায়ীরা। তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকিতে বয়স্ক, প্রতিবন্ধী ও পথশিশু, দিনে শিশুদের ঘরের ভেতরেই রাখার পরামর্শ। তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা, লোডশেডিংয়ে ভোগান্তি, উৎপাদনে অর্থ সংকটের দাবি। প্রচণ্ড দাবদাহে মৌসুমি ফল, মাছের ফসল নষ্ট, শুকিয়ে যাচ্ছে গাছ, ঝরে পড়ছে ফল, পুষ্টিগুণ হারানোর শঙ্কা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস টুবা এবং আমি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার যাব পুরো খবরে। কারিগরি বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের বিরুদ্ধে 20 লাখ টাকা ঘুষের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠান পরিদর্শনের নামে ঘুষ নেন কর্মকর্তারা। এছাড়া অপ্রয়োজনে কর্মশালা ও বৈঠক আয়োজন করে সম্মানী নেওয়ার অভিযোগও রয়েছে। আয় ব্যয়ের হিসেবেও গরমিল পেয়েছে মন্ত্রণালয়। নতুন চেয়ারম্যান অধ্যাপক মামুনুল হক দায়িত্ব নিয়েই বললেন, সব অনিয়ম দুর্নীতির তদন্ত হবে, অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। জাল সনদ ইস্যুতে আলোচনায় কারিগরি শিক্ষা বোর্ড, সরিয়ে দেয়া হয়েছে চেয়ারম্যান আলী আকবর খানকে। গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী সেহেলা পারভিন ও কয়েকজন কর্মকর্তা। এখন বেরিয়ে আসছে আরও অনিয়ম দুর্নীতির তথ্য। অভিযোগ আছে প্রতিষ্ঠান পরিদর্শনের নামে ঘুষ নেন কর্মকর্তারা। চেয়ারম্যান নিজেও নিয়েছেন 20 লাখ টাকা ঘুষ, যেই অভিযোগ জমা পড়েছে মন্ত্রণালয়ে। আমি মনে করি যে এদের একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা সাথে জড়িত কঠিন বিচারের আওতায় আনা হোক এবং কারিগরি বোর্ডটাকে ঢেলে সাজানো হোক। কর্মশালা ও বৈঠক করলেই সম্মানী পান কারিগরি বোর্ডের কর্মকর্তারা। সেজন্য অপ্রয়োজনে দিনে একাধিক অনুষ্ঠানে অংশ নেন তারা। এছাড়া কারিগরি বোর্ডের আয় ব্যয়ের হিসাবেও গরমিল পেয়েছে মন্ত্রণালয়। তবে এসব অভিযোগ অসত্য বলছেন আলী আকবর খান। এ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং তারা পরীক্ষা কেন্দ্র দিয়ে এটা করছে। এদিকে বোর্ডের নতুন চেয়ারম্যান জানান, জাল সনদ চিহ্নিত করার কাজ চলছে। প্রতিষ্ঠান পরিদর্শনের ক্ষেত্রেও স্বচ্ছতা আনা হবে। সিস্টেমটা আমাদের ব্যাকআপটা আমরা চেক করব, আমরা ফরেনসিক অডিট করব, যাতে করে জাল সনদের তালিকাটা বেরিয়ে আসে। এসব বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বলছে, কারিগরি বোর্ডের কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারিগরি শিক্ষা বোর্ড এখন একটা গুরুত্বপূর্ণ ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছে। আরও কোনো অনিয়ম আছে কি নেই, সব কিছুই আমরা খতিয়ে দেখব। সনদ বাণিজ্যের সাথে জড়িতদের তালিকা পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সনদ জালিয়াতির ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবরকে আজ জিজ্ঞাসাবাদ করা হবে। এরই মধ্যে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক মামুনুল হককে। এই ঘটনায় কারিগরি বোর্ডের সচিবও নজরদারিতে আছেন বলে জানা গেছে। বোর্ডের সনদ বাণিজ্যের সাথে জড়িত থাকার অভিযোগে শনিবার রাজধানীর উত্তরা থেকে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, শিক্ষা বোর্ডের কর্মকর্তা না হয়েও শুধু চেয়ারম্যানের স্ত্রী হওয়ায় সনদ বিক্রি চক্রের সাথে জড়িয়ে যান সেহেলা পারভিন। বর্তমানে তিনি 2 দিনের রিমান্ডে আছেন। যাদের নামে এসেছে তাদেরকে প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে ডাকবো। আগে আমাদেরকে একটু বোর্ডের যে সাবেক চেয়ারম্যান, যিনি তাকে গতকাল ওএসডি করা হয়েছে, আপনারাই বললেন, এখন তাকে আমরা আগামীকাল ডাকবো। তার সাথে কথা বলার পরে তারপরে আরও যারা আছে, যাদের নাম এসেছে, তাদেরও আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো। 2 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার বিকেলে বিশেষ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন তিনি। এদিকে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে কাতার ও বাংলাদেশ।
19 বছর পর কাতারের আমিরের বাংলাদেশ সফর, এ নিয়ে রাজধানী জুড়ে ছিল নানা প্রস্তুতি। সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনী। সফরে দুই দেশের মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যার মধ্যে রয়েছে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি, বন্দি বিনিময়, দ্বৈত কর প্রত্যাহার। এছাড়া কাতারে জনশক্তি রপ্তানি এবং বন্দর ব্যবস্থাপনায় কাতারের প্রতিষ্ঠান মাওয়ানির সহযোগিতা নিয়ে সমঝোতা হতে পারে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন কাতারের আমিরের সফরসঙ্গী ব্যবসায়ীরা। বৈঠকে কাতারে রপ্তানি বাড়াতে বাংলাদেশের আগ্রহের কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এছাড়া কৃষিসহ নানা পণ্য রপ্তানির জন্য কাতার সম্ভাবনাময় বাজার বলে জানান সালমান এফ রহমান। আমাদের দুই দেশে আমাদের ব্যবসা বাণিজ্য আরও কিভাবে আমরা বাড়াইতে পারি সে নিয়ে আমরা কথাগুলি বলেছি। আমরা একটা ফ্রি ট্রেডের এগ্রিমেন্ট করতে চাই কাতারের সাথে। তো তারা বলেছে কি তাদের অনেকগুলি দেশের সাথে আছে। ইনফ্যাক্ট তারা বলল কিছুদিন আগেই তারা প্রায় পাকিস্তানের সাথে এখন শেষ পর্যায়ে আছে, সাউথ কোরিয়ার সাথেও তারা করেছে। তো আমরা মনে করি যে তারা এটাতে আমাদেরকে তারা বলেছে তারা ইন্টারেস্টেড। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন কাতারের আমির। এছাড়া রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ তামিম বিন হামাদ আল থানি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রচণ্ড গরমে নানা রোগের পাশাপাশি বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা। সম্প্রতি মৃত্যুও হয়েছে কয়েকজনের। চিকিৎসকরা বলছেন বেশি ঝুঁকিতে বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও পথশিশুরা। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। একটানা দীর্ঘক্ষণ থাকা যাবে না রোদে। এছাড়া ফলমূল, স্যালাইন ও বিশুদ্ধ পানি খেতে হবে বেশি। সুতি কাপড়ের হালকা পোশাক পরার পরামর্শ বিশেষজ্ঞদের। গরমের তীব্রতায় হাঁসফাঁস জনজীবন। দুপুরের রোদে রাস্তায় খুব বেশি লোকের দেখা না মিললেও জীবিকার তাগিদে কেউ কেউ বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন। চিকিৎসকরা বলছেন দীর্ঘ সময় রোদে থাকার কারণে হিট স্ট্রোকের আশঙ্কা রয়েছে। এর মধ্যে বেশি ঝুঁকিতে প্রবীণরা, যাদের রয়েছে ডায়াবেটিস, হৃদরোগ ও রক্তচাপ সহ অন্যান্য রোগ। তাই কিছুক্ষণ পরপর ছায়ায় বসে বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের। ঘাম বন্ধ হলে তাপ তো আর বাইরে হতে পারে না, বডিতে তাপটা জমতে জমতে 105 ডিগ্রি ক্রস করে। রোগীর দেখা যায় মাথা ঘোরা, মাথা ব্যথা, দুর্বল, ক্লান্তি, টায়ার্ড, বমি বমি ভাব। এক পর্যায়ে রোগী কিন্তু অজ্ঞান হয়ে যায়। এটিকেই বলে হিট স্ট্রোক। যারা পথশিশু তাদের জন্য আমাদেরকে তো ভাবতে হবে, তো ওরা তো পথেই থাকে এবং কিছু কিছু শ্রমিকও আছে যারা জীবিকার কারণে তারা হয়তো বা শ্রম দিচ্ছে। এই শিশুগুলা কিন্তু রোদের ভিতরে কাজ করার থেকে বিরত রাখতে হবে, কারণ তাদেরকে ছায়ায় বসে কাজ করতে হবে। গরমে দেখা দিচ্ছে শিশুদের নিউমোনিয়া সহ নানা রোগ। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের ফলমূল, মৌসুমি শাকসবজি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। এছাড়া বিশুদ্ধ পানি, গ্লুকোজ খেতে হবে। তবে তৈলাক্ত ও বাইরের খাবার না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডিহাইড্রেশন বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর। পানি শূন্যতা যাতে কোনোভাবে না হয় এই জিনিসটা স্পেশালি খেয়াল করতে, এবং ঘুমটাও রাত্রেবেলা তারা যেই জায়গাটা থাকবে সেটা তুলনামূলক মানে যেন ঠান্ডা স্থান হয়। লবণ মিশ্রিত পানি এটা হলে ভালো হয়। মাঝে মাঝে ইচ্ছে করে ওরসালাইন খেতে পারেন। আপনি যেটি খান, পানি, ডাব, ওরসালাইন, ফলমূলের রস, শরবত সবই খেতে পারবেন। পানি মিশ্রণ করে খেলে হয়। অল্প অল্প করে বারবার একটু পানি খাবেন। গরমে বাইরে গেলে সুতির পাতলা কাপড় পরার পরামর্শও দিচ্ছেন তারা। আর কারো হিট স্ট্রোক হলে দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে গায়ে পানি ঢালতে হবে এবং দ্রুত হাসপাতালে নিতে হবে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র গরমে দেশের বিভিন্ন হাসপাতালে বেড়েছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগের প্রকোপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গরম থেকে সুরক্ষায় শিশুদের দিনের বেলায় ঘরের মধ্যে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাপপ্রবাহের কারণে বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে 46 শয্যার বিপরীতে ভর্তি আছে 2 শতাধিক রোগী। বহির্বিভাগেও বেড়েছে চাপ। স্বাভাবিক সময়ে 200-250 শিশু রোগী চিকিৎসা নিলেও বর্তমানে চিকিৎসা নিচ্ছে 5 শতাধিক। গরমের কারণে ওর মূলত জ্বর হয়ে হাঁপানি উঠে গেছে, নিউমোনিয়া ধরা পড়ছে এবং ব্লাডে ইনফেকশন ধরা পড়ছে,
তারপর বুকে কফ জমছে। আমার শিশু বহির্বিভাগে প্রতিদিন এর আগে রুগী আসতো প্রায় 250 থেকে 300, এখন আমার বর্তমান রুগী প্রায় 400 থেকে 450, 500। 400 450 রুগী দেখতে আমাদের মানে ঘাম বের হয়ে যায়। পাবনার হাসপাতালগুলোতে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর চাপ বেড়েছে। জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে 40 শয্যার বিপরীতে ভর্তি আছে প্রায় 150 রোগী। ডায়রিয়া হয়েছে 3 দিন হয়েছে, স্যালাইন দিয়েছি, স্যালাইন দিয়ে ডাক্তার দেখাই নেই। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যার চেয়ে প্রায় 4 গুণ বেশি রোগী ভর্তি আছে। নাটোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডেও রোগীদের উপচে পড়া ভিড়। গরমের কারণে আমার বাচ্চা ডায়রিয়া হয়েছে, আজ 4 দিন যাবত ফুলকুবা হাসপাতালে নিয়ে একদিন ভর্তি রাখিছিলাম, পরে ওখান থেকে কুষ্টিয়াতে নিয়ে আসছি। একবার পাতলা পায়খানা হয়েছিল, আমরা রিলিজ করে নিয়ে গেছিলাম, পুনরায় আবার হয়েছে। এই অবস্থায় শিশুদের দিনের বেলায় ঘরের মধ্যে রাখা এবং বাড়িতে তৈরি তরল খাবার বেশি খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। প্রয়োজনে বাইরে দিনের বেলা বের হবে না, বাসায় থাকবে। ঘেমে গেলে বাচ্চার পরিবারের সদস্যরা বারবার গাটা মুছিয়ে দেবে। এসব জেলা ছাড়াও পিরোজপুর, চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী, টাঙ্গাইল সহ তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়া প্রতিটি জেলার হাসপাতালে গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে পিরোজপুর ও টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে পিরোজপুর থেকে যুক্ত হয়েছেন তামিম সর্দার। তামিম, পিরোজপুরে তাপপ্রবাহে জনস্বাস্থ্যে আসলে কি কি প্রভাব পড়ছে? আজকের তাপমাত্রা কত রয়েছে সেখানে? তীব্র তাপদাহ ও প্রচণ্ড গরমে পিরোজপুরের জনজীবন অনেকটাই বিপর্যস্ত। গত 2-3 দিন ধরে পিরোজপুরের তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই, কখনো 40 ডিগ্রি। এতে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে দিনমজুর, রিক্সা চালক, ক্ষেত মজুর সহ খেটে খাওয়া মানুষরা। আমরা গতকালকে বিভিন্ন স্থানে ঘুরেছি এবং দেখেছি যে সব থেকে বেশি ভোগান্তি রিক্সা চালকদের। তারা প্রচণ্ড তাপদাহের মধ্যে, অর্থাৎ তাদের মতে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই সময়টা প্রচণ্ড তাপদাহ, এবং এই সময়ে তারা ঘর থেকে বের হয়ে রিক্সা চালানো খুব কঠিন হয়ে পড়ে এবং এ সময় লোকজনও থাকে না। তারা প্রচণ্ড ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়াও ক্ষেতমজুর, দিনমজুর সকলেরই একই অবস্থা। আমরা যদি দেখি গত 24 ঘন্টায় পিরোজপুর জেলা হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে 91 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়াও পিরোজপুর জেলা হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় 200 শতাধিক রোগী ভর্তি রয়েছে। আমরা বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি যে সব থেকে বেশি ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং ডিহাইড্রেশনের রোগী, জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। তবে ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা সব থেকে বেশি দেখা গিয়েছে। আমরা কথা বলেছিলাম পিরোজপুরের সিভিল সার্জনের সাথে। তিনি জানিয়েছেন যে পিরোজপুরে জেলা হাসপাতালে রোগীর সংখ্যা ধারণ ক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ। তবে ডাক্তার, নার্স পর্যাপ্ত চেষ্টা করছেন এবং তাদের কাছে পর্যাপ্ত ঔষধ, খাবার স্যালাইন, আইভি স্যালাইন রয়েছে। তবে তারা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন। তবে সিভিল সার্জন আরও জানিয়েছেন যে তাপমাত্রা এভাবে বৃদ্ধি থাকলে রোগীর সংখ্যা বাড়বে। তবে সেক্ষেত্রেও তারা আসলে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা হাসপাতালে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। এই ছিল আমার কাছে তীব্র গরম এবং প্রচণ্ড তাপদাহের পিরোজপুর থেকে সর্বশেষ। তামিম, আপনি সাথেই থাকুন। এবার টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে তাপমাত্রা কেমন রয়েছে এবং এই তীব্র তাপদাহে গরম থেকে বাঁচতে আসলে কি নির্দেশনা দেওয়া হচ্ছে? তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আমি যদি গত এক সপ্তাহের কথা বলি, টাঙ্গাইলের সর্বোচ্চ তাপমাত্রা 40.02 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল, কিন্তু গতকালকে আবহাওয়া কর্মকর্তার কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটা হচ্ছে 39.06। অর্থাৎ তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু গরমের যে অনুভূতিটা সেটা কমেনি। আমি এর সাথে যোগ করি সেটা হচ্ছে যে তীব্র তাপদাহে কিন্তু জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি, এখন আমি আছি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে উপচে পড়া ভিড় যদি বলি বা গাদাগাদি করে চিকিৎসা নেওয়ার কথা যদি বলি, তাহলে সে অবস্থা কিন্তু এই মুহূর্তে এই হাসপাতালটাতে চলছে। অর্থাৎ বিছানা না পেয়ে বিপুল সংখ্যক রোগী কিন্তু এভাবে নিচে ফ্লোরে থাকতে হচ্ছে, কেউ বারান্দায় থাকছে, কেউ মেঝেতে থাকছে, বিভিন্ন ভাবে
কিন্তু রোগীদেরকে এভাবে চিকিৎসা নিতে হচ্ছে। তীব্রতা গরমের ভিতরে এভাবে চিকিৎসা নিতে কিন্তু রোগীরা অনেক সমস্যায় পড়ছে। আমরা রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি, এই তীব্র তাপদাহের কারণে যেসব রোগ বেড়েছে তার ভিতরে প্রধানত হচ্ছে ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং বদহজম, এই রোগগুলি বেড়েছে। আর তার প্রভাব কিন্তু হাসপাতালগুলোতে পড়েছে। এখন যে শুধুমাত্র এই হাসপাতালটাতেই বিষয়টি তেমন না, টাঙ্গাইলের 250 শয্যার বিশিষ্ট হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে টাঙ্গাইল এই শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ফিমেল ওয়ার্ডে 42 সিটের বিপরীতে 97 জন, আর মেল ওয়ার্ডে 50 সিটের বিপরীতে 80 জন বিপুল সংখ্যক রোগীর সেবা দিতে কিছুটা হিমশিম খাচ্ছে এই স্বাস্থ্যের সাথে জড়িত লোকেরা। তবে তারা যেটা বলছে যে যত রোগী আসুক তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের সেবা দিয়ে যাবে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে তাপজনিত রোগীর সংখ্যা বৃদ্ধির সর্বশেষ। পিরোজপুর ও টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন 198 জন প্রার্থী। সোমবার প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে 95 জন, ভাইস চেয়ারম্যান পদে 79 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 24 জন প্রত্যাহার করে নেন। ফলে প্রথম ধাপে বৈধ প্রার্থীর সংখ্যা এখন 1588 জন। মঙ্গলবার প্রতীক বরাদ্দ শেষে প্রচারে মাঠে নামবেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 150 উপজেলায় ভোট গ্রহণ হবে 8ই মে। এই নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর যেখানে ভোটারের সংখ্যা 5 লাখের বেশি সেখানে একাধিক সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকবেন। এছাড়া দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী 28 এপ্রিল আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 30 এপ্রিল। তাপমাত্রা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। বাড়তি উৎপাদনের পরেও লোডশেডিং এড়াতে পারছে না বিদ্যুৎ বিভাগ। শহরে স্বস্তি থাকলেও গ্রামে ভোগান্তিতে গ্রাহক। বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববাজারে দাম কম থাকায় বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ও কয়লার সর্বোচ্চ ব্যবহারে জোর দিতে হবে। তবে প্রতিমন্ত্রী বলছেন অর্থের যোগানই সংকট মোকাবিলার চ্যালেঞ্জ। দেশব্যাপী বিদ্যুতের চাহিদা ও যোগানের দায়িত্বে থাকা ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের তথ্যমতে গত শনিবার রাত 9টায় দেশের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 15,750 মেগাওয়াট। ওই সময় উৎপাদন হয় 15,358 মেগাওয়াট। রোববার একই সময় উৎপাদন বেড়ে দাঁড়ায় 15,666 মেগাওয়াটে। চাহিদা ছিল 16,000। লোডশেডিং পর্যালোচনায় দেখা যায় ওই 2 দিন চাহিদা মতো বিদ্যুৎ পাননি রংপুর, কুমিল্লা ও ঢাকার কিছু এলাকার মানুষ। সবচেয়ে দুর্ভোগে ছিলেন ময়মনসিংহ এলাকার গ্রাহকরা। 2 ঘন্টা পর 100 ঘন্টা লোডশেড হচ্ছে। এই লোডশেডটা দিন দিন কমে যাবে, কারণ সেচের মৌসুমটা চলে যাচ্ছে। আমাদের 200 থেকে 220 মেগাওয়াটের মতো লোডশেড করাতে হচ্ছে বর্তমানে। চলতি সপ্তাহের প্রথম 2 দিন গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলো 7,886 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দিয়েছে। তরল জ্বালানি থেকে সর্বোচ্চ 2,959 এবং কয়লা থেকে 4,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন জ্বালানির যোগানই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। HO4 পাওয়ার প্ল্যান্টগুলো আছে তাদেরকে ফুল লোডে আমরা চালাতে বলছি, কিন্তু এখানে বড় বিষয় হলো ফাইন্যান্স। গ্যাস আমার নিয়মিত দিতে হবে। আমি তো পাওয়ার প্ল্যান্ট নিয়ে বসে আছি, 18,000 19,000 পর্যন্ত আমি দিতে পারবো। কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট হাতে আসছে। আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখা, তাদের ফাইন্যান্স সাপোর্ট দেওয়া, সেটাই হলো আমার মেইন চ্যালেঞ্জ। গত 12 দিনে বেসরকারি খাতের তরল জ্বালানির বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন দ্বিগুণ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এসব কেন্দ্রের উৎপাদন খরচ বেশি, তাই বেশি ব্যবহারে গ্রাহকের ওপর দাম বৃদ্ধির চাপও বাড়বে। আগে যে দামে কিনতে হয়েছে তার অর্ধেকের কাছাকাছি চলে এসেছে। সো ওনারা যেন এইটুক মনোযোগী হন যেন গ্যাসের সম্পূর্ণ যতটুকু আমরা ধারণ করতে পারি যেন আসে। একইভাবে কয়লার দামও কম। সম্পূর্ণ আমাদের যতগুলা পাওয়ার প্ল্যান্ট আছে কয়লা ভিত্তিক, এদের জন্য সম্পূর্ণ কমপ্লিটলি ফুল ক্যাপাসিটি চালাতে পারি। সঞ্চালন লাইনের দুর্বলতাও লোডশেডিং এর জন্য দায়ী বলে মত বিশ্লেষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে সোমবার রাত 9টায়। এ সময় 16,233 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল রোববার 15,666 মেগাওয়াট। এর মধ্যে আদানি সহ ভারত থেকে আমদানি হয়েছে 2,300 মেগাওয়াটের বেশি।
বিদ্যুৎ বিভাগ জানায়, বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র তাপপ্রবাহ। তাই জনজীবনে স্বস্তি দিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হয়েছে। বর্তমানে শিল্পে ব্যবহৃত ক্যাপটিভ সহ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 30,000 মেগাওয়াটের বেশি। তবে জ্বালানি আমদানির সীমাবদ্ধতায় চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। $14,000 সামথিং, তারপরে 15,000 সামথিং, আজকে 16,233, যেটা ইতিপূর্বে আর কখনো হয়নি। সুতরাং ডিমান্ডকে ফেস করার জন্য, আমরা চেস করার জন্য কিন্তু আমরা আমাদের উৎপাদন বাড়াইতে যাচ্ছি। আপনারা মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্য থেকে শুনছেন, আমাদের কিন্তু উৎপাদনের প্রকৃত সক্ষমতা 20,000 মেগাওয়াটের বেশি আছে। প্রচণ্ড দাবদাহে নষ্ট হচ্ছে মৌসুমি ফল ও মাঠের ফসল। দীর্ঘ খরা ও নিয়মিত সেচের অভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। ফসল হারাতে পারে পুষ্টিগুণ, এমন শঙ্কা কৃষি বিজ্ঞানীদের। কৃষকেরা বলছেন, প্রচণ্ড রোদ ও গরমে শুকিয়ে যাচ্ছে গাছ, ঝরে পড়ছে ফল। তীব্র তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। সেই প্রভাব মৌসুমি ফল ও মাঠের ফসলেও। 2 বিঘা জমিতে টমেটো চাষ করেছেন কেরানীগঞ্জের সুমন মিয়া। উৎপাদন লক্ষ্য 2 টন হলেও এখন পর্যন্ত সংগ্রহ 1 টনের কিছু বেশি। ফলে লোকসান গুনতে হচ্ছে তাকে। তিনি জানান, তীব্র গরমে সময়ের আগেই মরে যাচ্ছে গাছ। খরচ ওঠা নিয়েই সংশয়ে তিনি। তাপমাত্রাটা একটু কম থাকতো তাহলে আমাদের ফলনটা একটু ভালো হইতো, গাছটা লং টাইম থাকতো, ফলটা একটু ভালো হইতো। এই তাপের কারণে আমাদের এই গাছগুলো তাড়াতাড়ি মারা গেছে। নিয়মিত সেচ দিয়েও ফল ঝরা রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানান চাষিরা। গাছের গড়িতে পানি দেওয়া এবং গাছের উপরে পানি দেওয়ার পরও রাখা যাচ্ছে না। কৃষি বিজ্ঞানীরা বলছেন, তীব্র তাপে ঠিকমতো পরাগায়ন হচ্ছে না, ফলের বেড়ে ওঠা ব্যাহত হচ্ছে। অপরিপক্ক অবস্থায় ঝরে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এত তাপমাত্রা যদি থাকে তাহলে আমরা স্বাভাবিক ফল হয়তোবা আমরা পাবো না। আবহাওয়াগত পরিবর্তনের জন্য এবার টোটাল ফলের উপরই একটা বিরূপ প্রভাব পড়বে। ধানে চিটা ধরার শঙ্কা জানিয়ে কৃষিবিদরা বলছেন, পর্যাপ্ত সেচ সরবরাহ করা না গেলে ফসলের উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে। দেখা দিতে পারে মানহীন ফসলের, যা মানবদেহে পুষ্টি সরবরাহে ব্যর্থ হবে। কৃষকের মাঠে যে আবাদি ফসলগুলো আছে, এই অতিরিক্ত গরমে তার নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এই আম বা ফসলের মধ্যে, ফলনের মধ্যে যে গুণাগুণ, কি কার্বোহাইড্রেট, কি প্রোটিন, কি খনিজ পদার্থ ইত্যাদি ইত্যাদি যা থাকার কথা, সেগুলোর মাত্রা কমে যাবে। পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত সেচের পাশাপাশি তাপ সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনের পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফসলের উপর তীব্র গরমের প্রভাব নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, তীব্র তাপদাহে ফসলের উপর কি প্রভাব পড়ছে আর কোন ফসলের উপর বেশি ক্ষতি হচ্ছে, আর কৃষকেরা এই ক্ষতি মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? আমি শুরুতে আপনাকে জানাই যে আপনি জানবেন দেশের কিন্তু অন্যতম ধান এবং আম উৎপাদনকারী জেলা নওগাঁ। আমি যদি প্রথমে আপনাকে ধানের কথাটি বলি, আমার সঙ্গে কথা হয়েছে এখানকার কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে। তারা যেটি আমাকে জানিয়েছেন যে গত প্রায় 10 দিন ধরে একনাগড়ে তীব্র তাপদাহের কারণে আমরা যেটি লক্ষ্য করছি যে জমি কিন্তু শুকিয়ে যাচ্ছে এবং সেচ কিন্তু দ্বিগুণ সেচ দিতে হচ্ছে। কৃষকরা যেটি জানিয়েছেন যে অনেক ক্ষেত্রে তাদের সেচ খরচ প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং এতে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সব জায়গায় কিন্তু পানি সেভাবে সরবরাহ করাও সম্ভব হচ্ছে না। এবং এটির কারণ হিসেবে তারা যেটি বলছেন যে আসলে আপনার বিদ্যুৎ থাকছে না, এবং যখন বিদ্যুৎ থাকছে না সেক্ষেত্রে কিন্তু চাইলেও তারা কিন্তু পানি সেচ দিতে পারছে না। এই কারণে উৎপাদনে কিছুটা প্রভাব পড়ার কিন্তু আপনার সম্ভাবনা আছে। তারা যেটি বলছেন যে এক্ষেত্রে তাদের যেমন আপনার উৎপাদন কম হবে এবং সেক্ষেত্রে আবার উৎপাদন খরচও, সেচ খরচও কিন্তু আবার বৃদ্ধি পাবার সম্ভাবনা আছে। আর এই গরমের কারণে ইতিমধ্যে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হচ্ছে বলেও কৃষকরা আমাকে জানিয়েছেন। আর একটি তথ্য আপনাকে জানাই যে আপনি জানেন যে দেশের কিন্তু অন্যতম আম উৎপাদনকারী জেলা এখন কিন্তু নওগাঁ। আপনি জানেন গত প্রায় 4 বছর ধরে এখানে শীর্ষ আম উৎপাদন জেলা হিসাবে কিন্তু সারা দেশে সমাদৃত হয়েছে নওগাঁ জেলা। আর গুণে মানে নওগাঁর আম
ব্যাপক সুমিষ্ট হবার কারণে চাহিদা কিন্তু শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাহিরেও। আমি আমের কথা যদি বলি যে এবারে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি, মুকুল স্বাভাবিকভাবে আসলেও আপনার ধরেন যে ঘন কুয়াশা এবং বৃষ্টিপাতের কারণে আমের গুটি কিন্তু সেভাবে আসেনি, এবং কৃষকরা যেটি জানিয়েছেন যে এমনিতেই আপনার যে উৎপাদন লক্ষ্যমাত্রা তার চেয়ে কিন্তু 20 থেকে 30% আম কম হবার সম্ভাবনা রয়েছে। তার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে কিন্তু এই তীব্র গরম। চাষিরা যেটি বলছেন যে তারা কিন্তু জমিতে একাধিকবার সেচ দিচ্ছেন, পানি স্প্রে করছেন, তারপরেও কিন্তু আপনার গুটি আম কিন্তু গাছ থেকে ঝরে পড়ছে। তারা বলছেন যে এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে উৎপাদনে কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ আমাকে জানিয়েছেন যে আমরা কিন্তু কৃষকদের পরামর্শ দিচ্ছি যে আমের ক্ষেত্রে সেক্ষেত্রে যেন আপনার 30 অর্থাৎ 10 লিটার পানিতে 30 গ্রাম আপনার দস্তা এবং 20 গ্রাম বোরন সার এটি মিশিয়ে কিন্তু স্প্রে করার, এটি যদি করা হয় তাহলে কিন্তু আম অনেকটাই রক্ষা করা সম্ভব হবে। এছাড়া অন্যান্য ফসলের ক্ষেত্রেও আমরা দেখেছি, বিশেষ করে যেগুলো শাকসবজি সেগুলোও কিন্তু আপনার জড়সড় হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এবং আপনার এদের যে ফল বেগুন টমেটো সহ অন্যান্য যে ফল সেগুলোও কিন্তু গাছ থেকে ঝরে পড়ছে। ফসলের আসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুল ইসলাম। দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছে জলদস্যু মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ। বাংলাদেশ সময় রাত 9টায় জেটিতে ভিড়ে জাহাজটি। এ সময় উল্লাসে ফেটে পড়েন নাবিকরা। নিরাপদে ফিরিয়ে আনার জন্য কৃতজ্ঞতা জানান জাহাজের ক্যাপ্টেন। এর আগে সংযুক্ত আরব আমিরাতে সোমবার সংবাদ সম্মেলনে মালিকপক্ষ জানান যে নাবিকরা দ্রুত দেশে ফিরতে চাইবেন তাদের জন্য ভিসা ইস্যু করা হবে। জলদস্যু মুক্ত হওয়ার 8 দিন পর সোমবার রাতে দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে পৌঁছায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। রোববার বহিনঙ্গরে পৌঁছায় জাহাজটি জেটিতে ভেড়ার পর উল্লাসে ফেটে পড়েন 23 নাবিক। 33 দিনের মাথায় জলদস্যুদের কবল থেকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য কৃতজ্ঞতা জানান জাহাজের ক্যাপ্টেন। এবং অক্ষতভাবে আমাদের ডেস্টিনেশন সাবজায় পড়ে আসছে। তো আমি সবার কাছে দেশবাসী এবং বহির্বিশ্বের যারা আমাদের জন্য তিনটা দোয়া করেছেন এবং আমাদের মালিকপক্ষ সরকার চেষ্টা করে আমাদেরকে অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের আজমানে সংবাদ সম্মেলন করেন জাহাজ মালিক পক্ষ ও বাংলাদেশ কনসুলেট কর্মকর্তারা। আশ্বাস দেন কেউ এখনই দেশে ফিরতে চাইলে ব্যবস্থা করা হবে। তাদেরকে গিয়ে আজকে ওয়েলকাম করবো, এমবিসির আমাদের সবাই আছেন, ওনারা গিয়েও তাদেরকে ওয়েলকাম করবো। একটা ঢকলের মধ্যে দিয়ে তারা গেছেন। এর পরবর্তীতে তারপর আমাদের যে অফিসিয়াল কাজকর্মগুলো আছে তারা মূলত একটা জাহাজ যখন পোর্টে আসে তখন অনেকগুলোই ফর্মালিটিস থাকে, তারা আজকের দিন পুরোটাই চলে যাবে এসব করতে। রাষ্ট্রদূত জানান জাহাজে বহন করা 55,000 টন কয়লাও সুরক্ষিত রয়েছে। দুবাই বন্দরে এগুলো খালাস করে অন্য মাল নিয়ে জাহাজটি দেশে ফিরবে। জাহাজটি অক্ষত অবস্থায় কোনো রকমের ড্যামেজ ছাড়া এবং নাবিকরা সবাই কিন্তু, এবং ওখানে যে কার্গো রয়েছে যে কয়লা তার কোনো ক্ষতি সাধন হয়নি এবং সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায়। গত 12 মার্চ ভারত মহাসাগরে 23 নাবিক সহ জাহাজটি জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। 14 এপ্রিল মুক্ত হয় এমভি আবদুল্লাহ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছে জলদস্যু মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, জাহাজের সবাই তো বেশ ফুরফুরে মেজাজে আছেন, কয়লা খালাস করে এবং আরো মাল নিয়ে সেটি ফিরে আসবে, কিন্তু যেসব নাবিকরা আগে ফিরতে চাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা করা হবে, এই বিষয়ে আসলে কি জানা গেল সর্বশেষ? দেখুন, আসলে যখনই জাহাজটি সোমালিয়ার দস্যুদের হাত থেকে মুক্ত হয়েছে তখন থেকে আসলে মালিকপক্ষ বলে আসছিল যে যত দ্রুত সম্ভব তারা আসলে দুবাই বন্দরে পৌঁছাবেন এবং সেখানে তাদের যে মালামালগুলো রয়েছে সেগুলো খালাসের পাশাপাশি যে সমস্ত নাবিক সেই জাহাজে ছিলেন তারা যেভাবে আসলে দেশে ফিরতে চান সেই বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। ঠিক একইভাবে গতকালকেও তারা জানিয়েছেন যারা খুব দ্রুত বাড়িতে ফিরতে চান অর্থাৎ দেশে ফিরতে চান তাদের জন্য খুব দ্রুতই ভিসা ইস্যু করা হবে এবং আকাশপথে তারা যদি নিজ দেশে ফিরতে চান সেক্ষেত্রে তাদের কোনো বাধা নেই এবং তারা বেশ স্বাচ্ছন্দ্যভাবে তাদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টাটি করবেন। আমরা এখন পর্যন্ত যেটি জানি সেটি হচ্ছে সেই জাহাজে যে 23 জন নাবিক রয়েছেন তাদের মধ্যে 2 জন
বেশ আগে থেকেই তারা জানান দিয়ে আসছিলেন যে তারা অতি দ্রুতই তারা দেশে ফিরবেন এবং সেক্ষেত্রে আসলে আকাশপথ ছাড়া দ্রুত ফেরার কোনো পথ নেই। সঙ্গত কারণ তাদেরকে আকাশপথে পাঠানোর একটি প্রক্রিয়া আগে থেকেই শুরু হয়েছে। পাশাপাশি যে 21 জন নাবিক আছেন তারা সেই জাহাজে যে সমস্ত পণ্য রয়েছে সেগুলো খালাস করে আবার নতুন পণ্য সেখানে লোড করে পরবর্তীতে সেই জাহাজের সঙ্গে আবার তারা 10 দিন বাংলাদেশে ফিরতে চান। সেক্ষেত্রে হয়তো আরও 8 থেকে 10 দিন লেগে যেতে পারে। আমরা আসলে দেখেছি এই জাহাজটি যেদিন 14 এপ্রিল ভোরে যখন এই খবরটি আসে যে সোমালি জলদস্যুদের হাত থেকে তারা মুক্তি পেয়েছে, তখন থেকে দেখেছি আমরা চট্টগ্রামে যে সমস্ত নাবিকের বাসা রয়েছে তারা সেই বাসাগুলোতে এতদিন যে একটি নিষ্প্রাণ অবস্থা ছিল সেইখানে প্রাণ ফিরে এসছে এবং গেল ঈদ এবং গোটা একটি ঈদের মাঝে তারা আসলে একটি উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছে, সেটি অনেকটাই কেটে গেছে। এবং গতকালকে যখন চূড়ান্তভাবে জাহাজটি দুবাই বন্দরে নগর করে তখন আসলে সেই পরিবারগুলো একেবারেই শতভাগ নিশ্চিত হয় তাদের পরিবারের কাছে তাদের স্বজনরা ফিরে আসবেন এবং এই বিষয়টিকে মাথায় রেখে তাদের স্ব পরিবার এখন আসলে উৎসবের আমেজ চলছে। তারা প্রিয়জনকে বরণ করার জন্য সব ধরনের পরিবারগুলোতে আসলে উৎসবের আমেজ চলছে, যেটি খুব ইতিবাচক একটি দিক। আলহামদিয়া বন্দরে যেটিতে এখন জলদস্যুমুক্ত জাহাজ এমভি আব্দুল্লাহ রয়েছে, সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। সোমবার সড়ক দুর্ঘটনায় 5 জেলায় অন্তত 11 জন নিহত হয়েছে। এর মধ্যে কুমিল্লার দাউদকান্দিতে বাস চাপায় মারা গেছেন একই পরিবারের 4 জন। আর চট্টগ্রামে আলাদা দুর্ঘটনায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রসহ 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে মারা গেছে 3 জন। সোমবার রাত 8:15টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিল 4 পথচারী। এ সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিতাস উপজেলার কদমতলী গ্রামের বাসিন্দা শাহিনুর বেগম ও তার মা দিলবার নেসা। শাহিনুরের মেয়ে সাইমা ও রাইসাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। সোমবার বিকেল 5টায় রাঙ্গুনিয়া সেলিনা কাদের চৌধুরী কলেজের সামনে চুয়েটের 2 শিক্ষার্থীকে চাপা দেয় শাহ আমানত পরিবহনের একটি বাস। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে মারা যান শান্ত সাহা ও তৌফিক হোসেন। ঘুম থেকে হঠাৎ করে শুনি যে আমার বড় ভাই অ্যাক্সিডেন্ট করছে, শান্ত সাহা ভাই। সাথে ছিল আমার আরেক বন্ধু তৌফিক আর একজন জাকারিয়া। তো সাথে সাথে আমরা হসপিটালের দিকে রওনা হই ভার্সিটি বাসে। 2 লেনের একটা রোড, এখানে আপনার শাহ আমানত এবং এবি ট্রাভেলস নামে 2টা বাস খুবই ব্যাপকভাবে চলে। যে কারণে কি হয়, ধরেন কিছুদিন আগেও একটা আপু অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়েকদিন আগে আমার একটা বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট করছে। এর আগে বোয়ালখালীতে বালু বোঝাই ট্রাক চাপায় মৃত্যু হয় সিএনজি অটোরিকশার চালক ও এক যাত্রীর। সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছে। গোপালগঞ্জে নসিমন উল্টে মারা গেছেন এক চালক। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন প্রতিষ্ঠান বোয়িং 787 ড্রিম লাইনার উড়োজাহাজে কারিগরি ত্রুটির অভিযোগ আমলে নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখবে বলছেন তারা। তার আগে পর্যন্ত বাংলাদেশ বিমানের কিছুই করার নেই। বছরের শুরুতে প্রায় 300 যাত্রী নিয়ে দাম্মামের পথে ঢাকা থেকে ওড়ার 2 ঘন্টা পর ড্রিম লাইনারের উইন্ডশিল্ড ফেটে যায়। মাঝপথ থেকে ফিরিয়ে আনা হয় মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের 787 উড়োজাহাজটি। আগেও 2 দফা এমন বিপত্তি দেখা দেয়। বারবার বিপত্তির মধ্যেই নতুন অভিযোগ, এই সিরিজের উড়োজাহাজ মুখ থুবড়ে পড়তে পারে বলে মনে করছেন বোয়িংয়ের এক সাবেক প্রকৌশলী। নির্মাণ ত্রুটির কথা জানিয়ে ড্রিম লাইনার না ওড়ানোর পরামর্শ তার। I'm not here today because I want to be here. I'm here today because I do not want to see 787 or 777 crash. এভিয়েশন বিশ্লেষকরা বলছেন এমন অভিযোগের তদন্ত যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল। যত তাড়াতাড়ি সম্ভব একটা মানুষের মনে যে ছোট হলেও যে শঙ্কার সৃষ্টি হতে পারে বা হয়েছে সেটা দূর করে ফেলা উচিত। কেননা আমাদের যেহেতু আমাদের এখানে বিমান ফ্লিটের একটা মেজরিটি অংশই কিন্তু 787 ডি লাইনার, সেটা যে সঠিক নয় এটা এখন বোয়িংকে প্রমাণ করতে হবে। তবে এই মুহূর্তে আন্তর্জাতিক সংস্থাগুলোর দিকে তাকিয়ে থাকা ছাড়া বাংলাদেশ বিমানের তেমন কিছুই করার নেই বলছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন বিপদের ঝুঁকি কম থাকলেও বিষয়টি এড়িয়ে যাওয়া যাবে না। যদি সত্যি এরকম কিছু থাকে সেই ক্ষেত্রে ওরা একটা অর্ডিন্যান্স ডাইরেক্টিভস ইস্যু করবে যে এটার জন্য এই ব্যবস্থা তোমরা গ্রহণ করো। সব তাদের যেসব ড্রিম লাইনার্স আছে সবার জন্য সেটা প্রযোজ্য হবে। আমার মনে হয় যতটা আর কি আমরা ভাবতেছি অতটা হয়তো হবে না। অতীতে বোয়িংয়ের উড়োজাহাজে ত্রুটির অভিযোগ তদন্তের মধ্যেই অভিযোগকারীর রহস্যজনক মৃত্যুর নজির রয়েছে। ইনকোয়ারির এক পর্যায়ে সেই ইঞ্জিনিয়ারকে মৃত পাওয়া যায়।
বর্তমানে 1000-এর বেশি ড্রিমলাইনার আকাশে উঠছে। বাংলাদেশ বিমানের হাতে এ ধরনের উড়োজাহাজ রয়েছে 6টি। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শব্দ দূষণে বগুড়া শহরে অনেকেই শ্রবণ শক্তি হারাচ্ছেন। এই তথ্য মোহাম্মদ আলী হাসপাতালের। উচ্চ শব্দের কারণে মৃত্যু ঝুঁকিও তৈরি হচ্ছে। সাম্প্রতিক এক জরিপে এই শহরে বিভিন্ন এলাকায় সহনীয় মাত্রার 20 ডেসিবেল পর্যন্ত বেশি শব্দ শনাক্ত করে পরিবেশ অধিদপ্তর। বগুড়াবাসী এই দূষণ থেকে বাঁচতে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ দাবি করছে। বগুড়া শহরের অন্যতম আবাসিক এলাকা নিশিন্দারা। এখানে শব্দের সহনীয় মাত্রা 55 ডেসিবেল। তবে পরিবেশ অধিদপ্তর এখানে 76 ডেসিবেল পর্যন্ত শব্দ নিরূপণ করেছে। এছাড়া হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সহনীয় মাত্রার দ্বিগুণ শব্দ থাকে দিনের বেশিরভাগ সময়। প্রত্যেকটা জায়গায় নির্ধারিত মানমাত্রার চেয়ে বেশি মাত্রার শব্দ উৎপন্ন হচ্ছে। আমরা শব্দ দূষণ রোধে আমরা নিয়মিত মনিটরিং করছি এবং মোবাইল কোড পরিচালনা করছি। শব্দ দূষণ নিরসনের জন্য আমরা আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোহাম্মদ আলী হাসপাতালের হিসাবে শ্রবণ জটিলতায় চিকিৎসা নিতে আসা মানুষের প্রায় 5% স্থায়ীভাবে শ্রবণ শক্তি হারাচ্ছেন, যার বেশিরভাগই ঘটছে উচ্চ শব্দের কারণে। শুধু রাস্তায় উচ্চ শব্দ নয়, হেডফোনের ব্যাপক ব্যবহারেও ক্ষতি হচ্ছে মানুষের। রোগীরা আসেন শ্রবণ শক্তির সমস্যা নিয়ে, তারা বেশিরভাগই ইন্ডাস্ট্রিয়াল এলাকা কিংবা হাই নয়েজ পলিউটেড এরিয়া থেকে আসতেছেন। তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা স্থায়ীভাবে শ্রবণ শক্তি হারিয়ে ফেলছেন। অনেকটা নীরব ঘাতকের মতো কাজ করা এমন শব্দ দূষণ থেকে বাঁচতে চান বগুড়াবাসী। এজন্য সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর ভূমিকার দাবি তাদের। সকাল 9টায় আসি, রাত 10টায় যাই, কোনো সময় 1 মিনিটের জন্য আমি এই পেঁপু শব্দ বন্ধ পেলাম না। এই জিনিসটা আমাদের প্রশাসনিক দিক দিয়ে একটা পদক্ষেপ নেওয়া উচিত। পরিবেশ অধিদপ্তরের হিসাবে বগুড়ায় সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় সাতমাথায়। এই বাণিজ্যিক এলাকায় সহনীয় মাত্রা 70 হলেও পাওয়া যায় 96 ডেসিবেল পর্যন্ত। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দখল ও দূষণে অস্তিত্ব বিলীনের পথে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাখা বারাক নদী। পৌর এলাকার ময়লা আবর্জনা ফেলায় নদীটি পরিণত হয়েছে ভাগাড়ে। নদীর দুই পারে গড়ে উঠেছে শতাধিক স্থাপনা। নবীগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে গেছে শাখা বরাক নদী। এক সময়ের প্রবাহমান নদীটি দখল আর দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে। পৌরসভা ও নদীর তীরের মানুষরা সব ময়লা আবর্জনা ফেলেছেন নদীতে। নদীর সীমানায় গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা। নদীটি বাঁচাতে 2020 সালে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়। তবে 20 থেকে 25টি স্থাপনা উচ্ছেদের পর তা বন্ধ হয়ে যায়। একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হলেও নদী পুনরুদ্ধারের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। পৌর প্রশাসন পুরো শহর থেকে ময়লা সংগ্রহ করে এনে এই নদীর উপরে ওনারা ময়লার ভাগাড় বানিয়েছেন। এই নদীটা যদি আবার ভালো হইতো তাহলে হয়তো আমরা আগের মতো আম কাঁঠাল খাইতে পারতাম বা মাছ খাইতে পারতাম। বর্ষাকালে তুই করছে পানিতে, এখন এটা এই মরাখালে পরিণত হয়েছে। গত 2-3 দশক ধরে নদীটির উপর ময়লা আবর্জনা ফেলে নদীটিকে দখল করে এই নদীটির একেবারে অস্তিত্ব মেরে ফেলা হচ্ছে। নদীতে এখন আর মাছ পাওয়া যায় না, মাছের প্রজনন নষ্ট করে ফেলছে। দায়িত্বশীল প্রতিষ্ঠান যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এই নদীটির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করবে। ডাম্পিং স্টেশন না থাকায় পরিচ্ছন্নতা কর্মীরা নদীতে ময়লা ফেলছেন বলে জানান পৌর মেয়র। দখলদারদেরও উচ্ছেদ করা হবে বলে জানান তিনি। শাখা বরাকের তীরে যারা বসবাস করছেন তারাই কিন্তু অধিকাংশ মালিকরাই কিন্তু শাখা বরাককে বাধাগ্রস্ত করছেন। শুধুমাত্র এই ময়লা আবর্জনাই অপসারণ নয়, যারা সরকারি জায়গাকে দখল করে নদীকে বাধাগ্রস্ত করছেন তাদের কাছ থেকে আমরা এই উদ্ধারের কাজটাও বাস্তবায়ন করব। শাখা বরাক নদীর প্রবাহ ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি নবীগঞ্জবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্মাণ কাজ শেষ হওয়ার 5 বছরেও চালু হয়নি কিশোরগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের স্কুল ও আবাসিক হল। অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে অবকাঠামো এবং দামি সরঞ্জাম ও আসবাব। সমাজ কল্যাণ বিভাগ বলছে লোকবল না থাকায় চালু করা যাচ্ছে না স্কুলটি। দ্রুতই লোকবল নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটি চালুর আশ্বাস জেলা প্রশাসকের। কিশোরগঞ্জ শহরের সরকারি বালিকা শিশু পরিবারের ভেতরে ঢুকলেই চোখে পড়বে সাইনবোর্ডবিহীন দোতলা ভবন, যেটি মূলত জেলার দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শিশুদের জন্য নির্মিত আবাসিক স্কুল। 2019 সালে 1,62 লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। তবে নির্মাণের 5 বছরেও চালু হয়নি প্রতিষ্ঠানটি।
এতে সরকারিভাবে থাকা খাওয়া এবং পড়ালেখার সুবিধা বঞ্চিত হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মেয়েরা। স্থানীয়দের অভিযোগ, এটি চালুর উদ্যোগ না থাকায় ব্যর্থ হচ্ছে মানুষের পাশে দাঁড়াতেই সরকারের উদ্যোগ। 5 বছর ধরে বিল্ডিংটি পড়ে আছে, এর কোনো কার্যক্রম নাই, এটা দুঃখজনক বিষয়। অচিরেই লোকবল নিয়োগ করে এই প্রকল্পটি চালু করা হোক। লোকবলের অভাবে প্রতিষ্ঠানটি চালু করা যাচ্ছে না বলে জানালেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক। আর জনবল নিয়োগের চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শিক্ষার্থীদের এখানে অবস্থান করে লেখাপড়া করবে, একটা হোস্টেল, এটি মূলত জনবলের অভাবেই মূলত এটা চালু করা যাচ্ছে না। এটা নিয়ে মন্ত্রণালয়ের সাথে আমাদের পত্র যোগাযোগ হয়েছে, আমি নিজেও কথা বলেছি। আশা করছি যত দ্রুত সম্ভব মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিয়েছে, তারা লোকবল দিলে সংস্থান হলে আমরা সেটা চালু করবো ইনশাল্লাহ। প্রতিষ্ঠানটি চালু হলে 10 জন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শিশু থাকা খাওয়া এবং পড়ালেখার সুযোগ পাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ধান নয়, বাঁশের ফুলের বীজ থেকে তৈরি হচ্ছে চাল, তা দিয়ে রান্না হচ্ছে ভাত, পায়েস। আবার সেই চালের আটা তৈরি করে বানানো হচ্ছে রুটি। অনেক পুরনো এই বিষয়টি নতুন করে সামনে এসেছে দিনাজপুরের ফুলবাড়িতে। এতে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলোয়ারি ইউনিয়নের লালদিঘি গ্রামটিতে প্রচুর কাঁটাযুক্ত বেড়া বাঁশঝাড় রয়েছে। এসব বাঁশ গাছে প্রায় 40 বছর পর ফুল আসে। সেসব ফুলে ধানের মতো বীজ থাকে। বহু বছর পর গ্রামের বাঁশঝাড়গুলোতে ফুল এসেছে। গ্রামের আদিবাসীরা পুরনো ঐতিহ্য অনুযায়ী সেই বীজ সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ায় চালের মতো এক ধরনের দানা বের করছেন। তা দিয়ে রান্না করছেন ভাত, পায়েস। আবার সেই বীজের আটায় তৈরি হচ্ছে রুটিও। দাদা বাপ দাদা 14 গোষ্ঠীতে বলে এলাম, মাত্র বলে 3 বার হয়েছে। এই দে কুটো বানা করে ভাত রাঁধেও খায়, রুটি বানিয়েও খায়। বাঁশের বীজকে মুখরোচক খাবার হিসেবে ব্যবহারে এলাকাতে আলোড়ন তৈরি হয়েছে। আমন ধান, ইরি ধানের যে চালটা আসে তার চেয়ে একটু কম আসে চাউল ওজনে। তো 1.5 মণ ধানে 1 মণ চাউলে আলো ধানে ইরি ধানের, আর বাঁশের ধানে কিন্তু ওই 1 মণ নয় বা বোধহয় 7-8 কেজি চাউল আসে। ফুল থেকে যেটা হচ্ছে সেটা মনে করেন যে এর আগেও হয় আর কি, আমি শুনছি। তো এটা নালি গ্রামে হয়তো আদিবাসী পাড়ায় আর হয়তো এর আগেও বের করছে, এখনও হয়তো বের করতেছে। বাঁশের বীজ থেকে তৈরি খাবার ঔষধি গুণ সম্পন্ন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। এটার একটু মেডিসিনাল বা ঔষধি গুণাগুণ রয়েছে, তবে সব ধরনের প্রজাতির বাঁশের ক্ষেত্রে এটা নেই, এটা কিছু স্পেসিফিক প্রজাতির ক্ষেত্রে রয়েছে। তো আমরা এই বিষয়টা নিয়ে আমাদের যে ধান গবেষণা প্রতিষ্ঠান আছে তার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ওনার সাথে কথা বলেছি। বেড়াবাঁশ মারা যাওয়ার আগে গাছে ফুল দেখা দেয় বলে জানান আদিবাসীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1.5 বছর পেরিয়ে গেলেও মোহামেডান ফুটবলার সুলামান দিয়াবাতের বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নিয়ে কোনো অগ্রগতি নেই। বাফুফেও নিশ্চুপ। তবে এসব নিয়ে মাথা ঘামাতে চান না এই মালির স্ট্রাইকার। চলমান প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লক্ষ্য দিয়াবাতের। গেল বছর বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন মোহামেডানের সুলাইমান দিয়াবাতে। বাফুফের সাথে আলোচনাও করেছিলেন মালির এই স্ট্রাইকার। তবে বছর পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি নেই। বাফুফে যদি মনে করে আমাকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ জাতীয় দলে খেলাবে, আমার তাতে কোনো সমস্যা নেই। বাংলাদেশের হয়ে খেলতে রাজি আছি, তবে নাগরিকত্বের জন্য নিজে থেকে কখনোই কাউকে বলবো না। প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে মোহামেডান পিছিয়ে পড়লেও গোল স্কোরের তালিকায় সবার ওপরে দিয়াবাতে। এখন পর্যন্ত সর্বোচ্চ 13 গোল করেছেন, অ্যাসিস্ট 6টি। বাকি ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখতে চান। আমার লক্ষ্য একটাই, গোল করতে হবে। দলের জয়ে ভূমিকা রাখতে চাই। লিগের সর্বোচ্চ গোলে স্কোরার হতে চাই। সুলাইমান বাতের পারফরমেন্সে প্লেয়াররা উজ্জীবিত থাকে, প্লেয়াররাও চায় তারা সুলাইমানের মতো পারফরমেন্স করুক। সব মিলাই আসলে একটা টিম স্পিড হয়ে যায়। বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে 2023-এ জাতীয় দলে খেলেছেন এলিটা কিংসলে। তবে বয়স অফ ফর্ম তাকে দূরে ঠেলে দেয়। দিয়াবাতের বর্তমান বয়স 33। নাগরিকত্ব যদি পানও তাকে নিয়ে দেশের ফুটবল কি উপকৃত হবে? শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।